নমস্কার। আজ একাডেমি অফ ফোকলোর আয়োজিত সনত কুমার মিত্র স্মারক বক্তৃতামালার নবম দিন। আমি একাডেমি অফ ফোকলোরের তরফে ডক্টর দেবতুষী মিশ্র চৌধুরী। আজকে বক্তব্য বিষয় উত্তরবঙ্গে লৌকিক ঐতিহ্যে মাসান। বক্তা শ্রী দিলীপ বর্মা। আমরা প্রথমেই বক্তার একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পাঠ শেষ করে ফর্মার ডিরেক্টর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং, ফর্মার সিনিয়র ম্যানেজার, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ভাইস চেয়ারম্যান, জনশিক্ষা সংস্থান, স্কিল ডেভেলপমেন্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আমরা তার কাজের পরিসরটা যদি একটু দেখে নিই, যে কেবল লোক সংস্কৃতি তো বটেই, কিন্তু কেবল লোক সংস্কৃতি নয়, লোক সংস্কৃতির সাথে সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্ক, সব বিষয়েই তার সমান গতি রয়েছে। তিনি সদস্য পদ অধিকার করে আছেন সেন্টার ফর ফোকলোর স্টাডিজ, রায়গঞ্জ ইউনিভার্সিটির একাডেমি অফ ফোকলোর এই সংগঠনের, এবং ফোকলোর কংগ্রেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। এছাড়াও লোক সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন পত্র পত্রিকায়। শুধু তাই নয়, তিনি রাজবংশী কবিতা সংগ্রহ নামে একটি গ্রন্থ সম্পাদনা করেছেন, যেটি প্রকাশিত হয়েছে কলকাতার দ্বীপ প্রকাশন থেকে। আমরা শুনে নেব বক্তার কাছে আজকের বক্তব্য বিষয় উত্তরবঙ্গে লৌকিক ঐতিহ্যে মাসান। এবার আমরা ডেকে নিচ্ছি শ্রী দিলীপ বর্মা মহাশয়কে, ভাইস চেয়ারম্যান, জনশিক্ষা সংস্থান। তার মূল্যবান বক্তব্য আমরা শোনার জন্য অপেক্ষা করছি। আসুন স্যার। নমস্কার সবাইকে, আমার নমস্কার। আজকে সনত কুমার মিত্র স্মারক বক্তৃতামালার 9 নম্বর বক্তৃতামালা শুরু করবার আগে আমি তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। এরপর আমাদের স্যার বিদ্যাসাগর অধ্যাপক ডক্টর পল্লব সেনগুপ্ত মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ জানাই অধ্যাপিকা ডক্টর কাকলি ধারা মণ্ডল, বিভাগীয় প্রধান, লোক সংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, এবং সভাপতি একাডেমি অফ ফোকলোর। ধন্যবাদ জানাই একাডেমি অফ ফোকলোরের অন্যতম কর্ণধার অধ্যাপিকা ডক্টর মাধুরী সরকার, সম্পাদিকা একাডেমি অফ ফোকলোর। ধন্যবাদ জানাই অধ্যাপিকা ডক্টর চন্দ্রমল্লী সেনগুপ্ত মহাশয়াকে, বাংলা বিভাগ, আশুতোষ কলেজ, কলকাতা। এছাড়া ধন্যবাদ জানাই ডক্টর দীপক কুমার রায়, একাডেমি অফ ফোকলোরের সদস্য, ডক্টর দ্বিজেন্দ্রনাথ ভকত, ডক্টর শর্মিষ্ঠা দেবাসু, এবং আজকের এই ফেসবুক লাইভে অনুষ্ঠানে যারা শুনছেন এবং শুনবেন, সত্যি মণ্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ, প্রণাম জানাই। ধন্যবাদ জানাই আমাদের অধ্যাপক শান্তনু মোদক মহাশয়কে,
এবং আজকে সঞ্চালিকা অধ্যাপিকা দেবতোষী মিত্র চৌধুরী মহাশয়, সনৎ কুমার মিত্র স্মারক বক্তৃতামালা নবম পর্যায়ে আমাকে কিছু বলবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি একাডেমি অফ ফোকলোরের কাছে কৃতজ্ঞ। এবার আমরা আমাদের বিষয়ে চলে যাব। আমি আমার আজকের বিষয় হচ্ছে উত্তরবঙ্গের লোক ঐতিহ্য মাসান। মাসান উত্তরবঙ্গের অন্যতম লোকদেবতা। তাকে নিয়েই আজকের এই আমার যে প্রবন্ধ, এবং আমি আমার ক্ষেত্র গবেষণার মধ্য দিয়ে যতটা সম্ভব পেরেছি মাসানের বিভিন্ন দিকগুলো তুলে ধরতে। যেমন মাসান শব্দটি কোথা থেকে এলো, মাসান লোকদেবতা স্বরূপ, শ্মশানের সঙ্গে মাসান, মাসানের শ্রেণীবিভাগ, মাসানের লোকাচার, লোকবিশ্বাস। মাসান যে প্রত্যেকটি মাসানের যে আলাদা আলাদা বিশিষ্টতা আছে সে সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, এবং কোন কোন বলয়ে মাসান বিচরণ করেন সেদিকটাও তুলে ধরার চেষ্টা করব। মাসান পূজার পদ্ধতি, রীতিনীতি, প্রসাদ, পূজার উপকরণ, মাসান পূজার সঙ্গে তন্ত্র মন্ত্র, অধিকারী সমাজ, গুণিন সমাজ, এছাড়াও মাসানের এই উত্তরবঙ্গের তথা বৃহত্তর উত্তরবঙ্গ, বৃহত্তর উত্তর পূর্ব ভারতের নিম্ন অসমে, বাংলাদেশের উত্তরবঙ্গ, নেপালে তরাই অঞ্চলে, ডুয়ার্সে, উত্তর দক্ষিণ দিনাজপুর ইত্যাদি অঞ্চলে মাসানের যে থানগুলি রয়েছে সেগুলো সম্পর্কে যতটা সম্ভব হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। মাসানের বাহন এবং মূর্তি, মাসানের চিত্রকলা, মূর্তি, শোলার সঙ্গে কি সম্পর্ক, মাসান, শোলা শিল্প ও শোলা শিল্পী, কি নিবিড় ও ঘনিষ্ঠ একটা সম্পর্ক তাদের মধ্যে রয়েছে, সেটা তুলে ধরার চেষ্টা করব। মাসানের সঙ্গে ওঝা এবং গুণিন কিভাবে প্রয়োগ করেন মন্ত্র ইত্যাদি, মাসানের নান্দনিক প্রেক্ষিত, এবং মাসানের সঙ্গে অন্যান্য দেবদেবীর সঙ্গে কি সম্পর্ক, কিরকম সম্পর্ক, সেগুলি আমি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। এবং মাসানের যে গান, মন্ত্র গান, মাসানের থান, কিছু মাসানের আলোকচিত্র, এবং গুণিন সমাজ কোথায় কোথায় থাকেন এগুলো আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি একটা জিনিস দেখাচ্ছি, যেহেতু আজকে লোকদেবতা মাসান নিয়েই আলোচনা, সুতরাং এই দেবতা
হয়তো অনেকেই জানেন, উত্তরবঙ্গে যারা থাকেন বা এসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা মাসান সম্পর্কে কিছুটা হলেও ধারণা রয়েছে বা দেখেছেন। তো মাসানের যে চিত্র, সেটা আমি যে শোলা শিল্পী তুলে ধরবার চেষ্টা করছি। এটা, এই ছবিটা বা ছোলার চিত্রটা না দেখালে মাসান সম্পর্কে ধারণা পাওয়া যারা দেখেননি তাদের পক্ষে মুশকিল হবে। তাই আমি শোলার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, আমি কি আপনাদের কাছে পৌঁছচ্ছি? কেউ যদি বলেন। শোনা যাচ্ছে কি? হ্যালো? Yes, Hello? sir, you are perfectly audible. You are Audible perfectly to? audible, sir. Okay, Yes. okay. Thank you. আরেকটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রটা মাটিতে অঙ্কন করা একটি চিত্র। পুরনো নথিতে এই চিত্রটি পাওয়া গেছে। আরেকটি চিত্র দেখাচ্ছি, এটা মাসানের চিত্র। এরপর ধীরে ধীরে আমি আরো কিছু ছবি তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা মূল আলোচনায় আসার চেষ্টা করব। যদিও বলা হয়েছে উত্তরবঙ্গের লৌকিক দেবতা মাসান। উত্তরবঙ্গ যদি বলি, তবে সাধারণত আমরা উত্তরবঙ্গের যে 8টি জেলাকে বোঝাই, কিন্তু মাসানের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তি শুধু উত্তরবঙ্গে নয়, বাংলাদেশ, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তার যে উত্তরবঙ্গ, রংপুর এবং রাজশাহী জেলাগুলিকে নিয়ে যে উত্তরবঙ্গ, সেখানেও মাসান দেখা যায় বিভিন্ন রূপে। অসমের নিম্ন অসম এবং উত্তর পূর্ব ভারতে বিশেষ করে রাজবংশী জনগোষ্ঠী ক্ষেত্রে এই মাসানের প্রভাব দেখা যায়। এই উত্তরবঙ্গের 8টি জেলার মধ্যে কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, তরাই এবং অসমের নিম্ন অঞ্চলে মাসানের ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও মাসানে পূজা হয়, কিন্তু বিশেষত মাসানের প্রভাব জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা এবং তুফানগঞ্জ এতদ অঞ্চল। তাহলে ভৌগোলিক অঞ্চল হিসাবে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি, তাহলে 8টি জেলাকে আমরা বলি। কিন্তু সাংস্কৃতিক দিক থেকে যদি দেখি, তাহলে উত্তরবঙ্গ ছাড়াও যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা একটা বৃহত্তর পরিমণ্ডলে বিস্তৃত হয়ে আছে, কথা আমরা বলতে পারি। অধ্যাপক রূপকুমার বর্মন যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এরূপ মত পোষণ করেন। তার একটি গবেষণা পত্রিকায় লিখেছেন, আমরা একটা সাংস্কৃতিক উত্তরবঙ্গের ধারণা তৈরি করতে পারি, যা সাধারণভাবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, বাংলাদেশের রংপুর বিভাগ যেমন পচাগড়, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ইত্যাদি, এবং নিম্ন অসমের কোকরাঝাড়,
বিলাসীপাড়া, চিরাং, বঙ্গাইগাঁও, ধুবড়ি, গোয়ালপাড়া পর্যন্ত ব্যাপ্ত বলে মনে করা যেতে পারে। আমি ওনার সঙ্গে একমত, কারণ আমাদের এই অঞ্চলের যে লোক সংস্কৃতির পরিধি, আমাদের এই অঞ্চলে যে ধরনের সংস্কৃতি, পূজা পার্বণ, লোকনাটক, গান, এই নানা ধরনের যে সাংস্কৃতিক খাদ্যাভ্যাস, তা কিন্তু আমাদের এই পরিমণ্ডলে বিস্তৃত, বিশেষভাবে পরিব্যাপ্ত। যেহেতু উত্তরবঙ্গের লৌকিক ঐতিহ্যে মাসান, এই বিষয়ে বলতে গেলে বিশেষভাবে রাজবংশী সমাজের কথাই বলতে হয়, কারণ রাজবংশী সমাজে পূর্বে মাসান মানে ভূত প্রেত ইত্যাদির পূজা বিশেষভাবে হয়ে থাকত। মাসান ভূত কিনা বা প্রেত কিনা এ ব্যাখ্যায় পরে আসবো। যেহেতু উত্তরবঙ্গের লৌকিক ঐতিহ্যে রাজবংশী সমাজে মাসানের বিস্তৃতি, তো রাজবংশী সম্পর্কে দু চার কথা বলে নেওয়া যেতে পারে। আমরা জানি উত্তরবঙ্গের ভূসাংস্কৃতিক পরিবেশ নানা বৈচিত্র্যে পরিপূর্ণ। গদাধর, রায়ডাক, কালজানি, জলঢাকা, তিস্তা, করতোয়া প্রভৃতি নদী বিধৌত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্রাক জ্যোতিষপুর বা কামরূপের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল একসময়। গভীর অরণ্য ছিল, জন্তু জানোয়ার ও সাপদ সংকুলে পরিপূর্ণ। এরূপ দুর্গম ভীতিবহুল অঞ্চলে বিভিন্ন ধারায় যে ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী পদচারণা করেছে, তাদের মধ্যে কোচ, মেচ, রাভা, হাজং, টোটো, জলদা, লিম্বু, ধিমাল ইত্যাদি রাজবংশী বিশেষভাবে উল্লেখযোগ্য। নৃগোষ্ঠীর বিচারে এই জলপাইগুড়ি জেলা বা উত্তরবঙ্গের বিশেষ করে এই অঞ্চলকে বলা হয় মিনি ভারতবর্ষ, কারণ এখানে 40টিরও বেশি জনগোষ্ঠীর বসবাস এবং তাদের বিভিন্ন যে সাংস্কৃতিক ধারা, পরস্পরের সঙ্গে যে একটা মিল, বোঝাপড়া চলে আসছে, তা বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু জনসংখ্যার হিসেবে রাজবংশী সম্প্রদায়ের লোকেরা সংখ্যাধিক। নৃতাত্ত্বিক বিচারে কোচ, মেচ, রাভাদের মতো রাজবংশীরাও মঙ্গলয়েড জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রখ্যাত সমাজতাত্ত্বিক ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কোচ ও রাজবংশী অভিন্ন রক্তধারণ মানুষ, তারা ইন্দোবাংলার ভাষা ও সংস্কৃতির অধিকারী। ডক্টর চারুচন্দ্র সান্যাল বলেছেন that the Koches are non-Aryan in origin. Some of them adopted Hinduism and become Rajbangshis. These Rajbangshi later on claimed to be Kshatriyas. আবার আচার্য সুনীতি চ্যাটার্জির মতে the masses of North Bengal areas are very largely of Bodo origin or mixed Dravidian Mongoloid. They can now mainly be described as Koch, that is Hinduized or semi-Hinduized Bodo who have abandoned their original Tibeto-Burman speech and have adopted the northern dialect of Bengal. They are proud to call themselves as Rajbangshi and to claim to be called Kshatriyas. এই সংস্কৃতায়নের পরে রাজবংশীরা পরবর্তীতে ক্ষত্রিয় হিসাবে দাবি করে আসছেন। বলা বাহুল্য
রাজবংশী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনাচরণের লোকাচার, ক্রিয়াচার ও নৃত্যগীতে অনার্য ধারা সাংস্কৃতিক বৈশিষ্ট্য পরিস্ফুট দেখা যায়। এবার মাসান, আদিমকালে মানুষ যখন প্রকৃতির প্রতিকূলতায় প্রতি মুহূর্তে অবদমিত হয়, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানা সমস্যার মোকাবিলা নিজেকে অসহায় বোধ করত, তখনই মানুষ কি করত? ঠাকুর, দেবতা, কৃপা দৃষ্টির প্রার্থনা করত এবং দেবতার কাছে বা থানে হত্যে দিয়ে দিতে দেখা গেছে। এটা আমরা সবাই জানি। এই অসহায় অবস্থা থেকে নিস্তার পাওয়ার তাগিদেই পূজা পার্বণের আয়োজন শুরু হয়েছে। লোকদেবতার পূজা পার্বণ এর মূলে রয়েছে আদিম বিশ্বাস ও সংস্কার। তার ফলেই লোকদেবতার জন্ম বা সৃষ্টি। এর অন্তরালে রয়েছে আদিম টোটেম, টাবু, জাদু বিশ্বাস ইত্যাদি ভূমিকা। এই লোকদেবতা সাধারণত মানুষের জীবনের অঙ্গ। এই লোকদেবতাগুলির মধ্যে নানাভাবে ভাগ করা যায়, প্রধানত শাস্ত্রীয়, অশাস্ত্রীয় ইত্যাদি। এ সমস্ত লৌকিক দেবদেবী উত্তরবঙ্গের জীবনচর্যার ঐতিহ্য। এই লৌকিক দেবদেবীর উদ্ভব ও সৃষ্টির পেছনে রয়েছে মানুষের রত্ন ইতিহাস। শিকারজীবী থেকে কৃষিজীবী, পরে আধুনিক জীবন বিকাশের সঙ্গে সঙ্গে লৌকিক দেবদেবীরও বিশেষ পরিবর্তন বা রূপান্তর ঘটেছে। মাসান প্রকৃতপক্ষে ভয়ঙ্কর রূপী অশাস্ত্রীয় অনার্য লোকদেবতা, এভিল স্পিরিট বলে পরিচিত। কিন্তু এভিল স্পিরিট আমরা বলবো না, আমরা সে আলোচনার পরে আসছি। আমাদের আলোচনার বিষয় যে অন্যতম মাসান এছাড়াও এতদ অঞ্চলে যে সমস্ত দেবদেবীর পুজো হয় সেগুলোর দু চারটা নাম আমি উল্লেখ করতে চাই। যেমন গ্রাম দেবতা, নানা ধরনের আঞ্চলিক দেবতা, ভান্ডারনী, নদ নদীর দেবতা, জলাশয়ের দেবতা, ব্রতের দেবতা, গৃহ দেবতা, কারামখানের দেবতা, ঝড় বৃষ্টির দেবতা, তিস্তাবুড়ি ইত্যাদি, এবং প্রেতাত্মা, চন, মগর, পেত্তানি ইত্যাদি। কারামখানে মূল দেবতা হচ্ছে কারাম। উত্তর দিকে থাকেন মহাকাল, সন্ন্যাসী, তিস্তাবুড়ি, দক্ষিণাকালী, ভদ্রকালী। সাধারণত দক্ষিণে থানছিরি, হাওয়াকালী, শ্মশানকালী, পশ্চিমে পাগলা পীঠ। পীর উত্তরবঙ্গের গারামথানে পূজিত হন সম্প্রীতির দেবতা। মাঝে থাকে গারাম। এক একটি গারাম থানে অন্তত পক্ষে 25-30, কোথাও কোথাও 40টি, তরাই অঞ্চলের একটি গ্রাম থানে আমরা ক্ষেত্র সময়কে দেখেছি 40টি দেবদেবী একসঙ্গে পূজিত হচ্ছে। কারাম ঠাকুর সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয়ই আছে। কারাম ঠাকুরের যে থান থাকে সেগুলো ছোট ছোট ঘর, টিনের চালাঘর থাকে। আধুনিক কালে এখন অবশ্য কোথাও কোথাও ছোট ছোট পাকা ঘর করে দেওয়া হচ্ছে। এই কারাম ঠাকুরের সঙ্গে সমস্ত ঠাকুর একই সঙ্গে পূজা পান। উত্তরবঙ্গে রাজবংশীদের মধ্যে ধান রোপণ অনুষ্ঠান বচি বোনার পূর্বে কারাম ঠাকুরের পূজা অনুষ্ঠান দেওয়া হয়। এর পূজারী হলেন রাজবংশীদের মধ্যে অধিকারী সম্প্রদায়। ব্রতের দেবতার মধ্যে হুদুম দেউ, বৃষ্টি
কামনায় হুদুন্দ মধ্যরাতে রমণীরা নগ্ন হয়ে দৃষ্টি কামনা করেন। কথায় কথায় পথের দেবতা, শুভচনী, সত্যপীঠ, ধরমদেব ইত্যাদি। আঞ্চলিক দেবতার মধ্যে ভান্ডারী, ভান্ডানী, যখা, যখী, মহারাজ, মাসান, ধরম ঠাকুর, সোনারায়, মদনকাম, বিশ্বহরি, বুড়ি ঠাকুর, সন্ন্যাসী ইত্যাদি। নদ নদী বা জলাশয়, ঝড় জঞ্জার মধ্যে চিত্তাগুলি, প্রস্রাপীর, পুরুষ দেবতা, খুশকিয়া, খুকসিয়া, খুকসিয়া পূর্বপুরুষ দেবতা, দেবায়িত হয়েছেন। গোয়াবর দেবায়িত হয়েছেন। ভান্ডার ঠাকুর দেবায়িত হয়েছেন। কার্জি সাহেব দেবায়িত, কাঠাম ঠাকুর দেবায়িত, ঝালটিয়া দেবায়িত। এছাড়াও রাজবংশীর মধ্যে অনেক গৃহ দেবতার পূজা হয়, তুলসী ঠাকুরানী, আষাঢ়ী সেবা, খেতি লক্ষ্মী ইত্যাদি। তো আমরা এবার পাষাণের একটা যে রূপ থেকে রূপান্তর কিভাবে হলো সেটা একটু বলে নিই। আমরা যদি এভাবে দেখি চিত্রটি, অলৌকিক বিশ্বাস সংস্কারে মাসান দেবতা, ভূত প্রেত ভাবনা, এর থেকে একটা জড়বাদী ভাবনা থেকে চিত্রাঙ্কন, আমি যেটা দেখালাম, যেখানে মাটিতে বা কচুর পাতায় রেখাঙ্কন করে মাসানের পুজো করা হয়। মাটিতে মাসানের চিত্র অঙ্কন করা হয় এবং এখানে তান্ত্রিক মতে কচুর পাতায় মাসানের চিত্র অঙ্কন করে সেখানে বসে তান্ত্রিক মতে মাসানের ধ্যান বা মাসানের পুজো করা হয়। তারপরে পাথর বা শিলাখণ্ডে এরকম থানে পাথর শিলাখণ্ডে, এটা হলো মাটির থাপনা। পাথর শিলাখণ্ড এরকমই হয়, তো মাটির থাপনা মানে মাটি দিয়ে উঁচু করে ঢিপি করে এখানে পূজা করা হয়। তারপর এলো মূর্তি ভাবনা। মূর্তি ভাবনা থেকে এলো শোলার মাসান মূর্তি, এলো মুখোশ, সবশেষে মাটির মূর্তি। এরপর আধুনিক রূপ ও রূপান্তর, আর্যীকরণের প্রবণতা, এখানে হিন্দু দেবদেবীর সঙ্গে সম্পর্ক খোঁজা। তাহলে মাসানের রূপ থেকে রূপান্তরে আমরা দেখতে পাচ্ছি অলৌকিক বিশ্বাস সংস্কারে মাসান দেবতা, একটা জড়বাদী ভাবনা, তার থেকে চিত্রাঙ্কন, পাথর শিলাখণ্ড, মাটির থাপনা। তারপর এলো মূর্তি ভাবনার ছোলা, মুখোশ, মৃন্ময় মূর্তি। আধুনিক রূপ এবং রূপান্তর, আর্যীকরণের প্রবণতা মাসানে দেখা যায়, আমরা পরবর্তীতে আসছি। রাজবংশী সমাজে শ্মশান এবং মাসানের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক। শ্মশানের থেকেই মাসানের উৎপত্তি। আক্ষরিক যদি অর্থে বিশ্লেষণ করা যায় তাহলে স অর্থাৎ সব, শান সায়ন ক্ষেত্র। সাধারণভাবে শ্মশান বলতে যে স্থানে মৃতদেহ সৎকার করা হয় বা সমাধিস্থ করা হয় সেই স্থানটি শ্মশান নামে চিহ্নিত করা হয়। পূর্বে আধুনিক কালের মতো এরকম শ্মশান স্থান ছিল না। রাজবংশী সমাজে সাধারণত জলা জঙ্গলের ধারে, গাছের নিচে, যেখানে জল অবশ্যই থাকবে, নিঝুম জায়গায়, বাড়ির থেকে অনেকটা দূরে শ্মশান স্থান একটা নির্ধারণ করা হতো এবং সেখানেই মৃতদেহ দাহন করা হতো।
আরেকটা কথা বলে দিই এখানে, যে শ্মশান স্থান নির্ধারণ বা মৃতদেহ দাহন করার ক্ষেত্রে রাজবংশীদের ক্ষেত্রে এক অদ্ভুত দার্শনিক চিন্তাধারার প্রতিফলন দেখা যায়। এরা এদের আত্মীয়দের মৃতদেহ সৎকার বা সমাধিস্থ করার ক্ষেত্রে নিজস্ব সম্পত্তির জলাশয়ের ধারে স্থানটি নির্ধারণ করতে দেখা যায়। অতীতের যোদ্ধা, জমিদার, উচ্চ ক্ষমতা সম্পন্ন মধ্যবিত্ত রাজবংশীদের এরূপ পারিবারিক শ্মশানস্থানের দৃষ্টান্ত বিরল নয়। নামী গুণী ব্যক্তিত্ব সম্পন্ন রাজবংশীদের ক্ষেত্রে পৃথক পৃথক শ্মশানস্থান নির্ধারণের দৃষ্টান্ত কম নয়। লোকবিশ্বাস, পরিবারে আত্মীয়ের মৃত্যুতে একই স্থানে সৎকার করলে পরলোকে তাদের আত্মার মিলন মধুর ও সহজ হয়। এছাড়াও পরম আত্মীয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতে শেষ স্মৃতিটুকু রাখতে তাদের উদ্দেশ্যে শ্মশানের পার্শ্বস্থানে বৃক্ষরোপণের রীতি প্রচলিত। এরকম বহু জায়গায় রাস্তার ধারে পথ চলতে দেখা যাবে ছোট ছোট ঘর, পাকা ঘর, তার পাশে বুড়া বুড়ি, মানে বুড়া বুড়ি বলতো আর কি, সাধারণত দুজনে মারা গেলে পাশাপাশি দুটো ঘর দিয়ে তার পাশে কলা গাছ রোপণ করা হতো। এবার আসা যাক শ্মশান থেকে এই মাসানের উৎপত্তি। মাসান হচ্ছে হাজরা পূজা দেবদেবীর মধ্যে অন্যতম লোকদেবতা। শ্মশানে মাসানের স্থান। এবার মাসান কি এ সম্পর্কে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মাসান শব্দটি শ্মশান শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। অতীতের বৃহত্তর উত্তরবঙ্গ বা প্রাগ জ্যোতিষপুর অঞ্চলে শ্মশান মাসান, মাসানের দুই ভাই মাসান রূপেই পূজিত হয়। স্থান কাল ভেদে ভিন্ন ভিন্ন রূপের মাসানের সন্ধান পাওয়া যায়। কিংবদন্তি অনুযায়ী মাসান কালীর সন্তান। কোচবিহারের সিতাই এলাকার কিংবদন্তি মাসানের মা বুড়ি ঠাকুর এবং মাসান পূজায় তাকেও পূজা দেওয়া রীতি। আবার কখনো মাসান শিবের বা সন্ন্যাসীরই ভিন্ন রূপ। ডক্টর অশোক মিত্র তার পশ্চিমবঙ্গ মেলা ও পূজা পার্বণ গ্রন্থে উল্লেখ করেছেন, কাহারো কাহারো মতের শিব শ্মশানে থাকেন বলিয়া উহার অপর নাম মাসান হইয়াছে। আবার কাহারো মতে মাসান শিবের অনুচর উপদেবতা বিশেষ। অনেকে পৌরাণিক ব্যাখ্যার আধারে বলতে চান মাসান কুবেরের রূপ, কিন্তু লোকসমাজের জনপ্রিয় কাহিনীর আধারে বলা যায় মাসান শিব সন্ন্যাসীর মতো ভিন্ন রূপের আঞ্চলিক দেবতা, তার স্থান সর্বত্র। উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর জাগ্রত দেবতা মাসানকে মানুষ, বিশেষ করে রাজবংশী সমাজ, যথেষ্ট সমীহ করে এবং আনুষ্ঠানিকভাবে পূজা তথা শান্তি দিয়ে থাকে। এবং মাসান সম্পর্কে ডক্টর চারুচন্দ্র সান্যাল বলেছেন, উনি কিন্তু কোথাও বলেননি যে এভিল স্পিরিট, যতটা আমরা দেখেছি আর কি। ইট ইজ এ মেল স্পিরিট, it is most dangerous and most dreadful of all spirits. Masna is said to be offspring of the union of Kali, mother, and Dharma, father. There is a story about Mother Kali went to bath in a river. She was alone. Suddenly, God Dharma appeared. They had union, and he was named Pisla Masan or simply Masan. He is said to be a great fighter. The leech is manifestation of Masan, and hence if one gets frightened at the sight of approaching leech and in consequence get back, is done to propitiate Masna. The spirit is said to ride on a horse. Masan
ঘোড়ার তার বাহন স্পিরিট সেট রাইট অন এ ঘোড়া। তার বইয়ে আমরা ঘোড়ার ছবি দেখতে পাবো। এখানে মাসান যেহেতু 18 রকমের পরে আসছি, এখানে পরের ছবিতে আমরা দেখাবো। এবার উত্তরবঙ্গে ডুয়ার্স এলাকায় মাসানের জন্ম কাহিনী নিয়ে যে আমরা পাই, সেখানে কামরু দিঘির সন্ধান কালী তার 5 বোনকে নিয়ে, পঞ্চবৈনী, কালীর পঞ্চবৈনী, 5 বোনকে নিয়ে সে দিঘিতে স্নান করতে যখন যাচ্ছিল, তখন ধর্মর সঙ্গে কালীর মিলন হয়। তার থেকেই মাসানের জন্ম হয়। মন্ত্রে এটা আমরা পেয়েছি, আমি পরে শোনাচ্ছি। এই পর্বে একটি মন্ত্র গান বা আখ্যান গান, দুবার দুহি হুমচা হুমচি একহেলি খেলায় 3 কোণার মৎস্য মানে মাছ 1 কোণায় চাপায়, স্বর্গেরও ধরমদেব তাও দিচ্ছে রতি, স্বর্গ থেকে ধর্মদেব মর্ততে নামিল, 7 দিন ন আতি, আতি মানে রাতি, নলেক রইলেক জলত ধরিয়া, 7 দিন 9 রাত্রি জলের নিচে অবস্থান করলেন। 7 দিন 9 রাতি পরে দিলেক ছাড়িয়া, ট্যাপা মাছের মতন উঠিলেক ভাসিয়া। ট্যাপা মাছ আপনারা দেখে থাকবেন। ট্যাপা মাছের যে পেটটা যেরকম, যে মানুষ গর্ভবতী হলে যেরকম হয়, ঠিক তার সঙ্গে তুলনা করেছেন। ট্যাপা মাছের মতো, অর্থাৎ কালী গর্ভবতী অবস্থার কথা এখানে বলা হয়েছে। এই পর্বেই কি হয়, 18 প্রকার মাসানের জন্ম হয়। ঠিক আরেকটি জন্ম কাহিনীতে শোনা যায়, দেখা যায় এই জলপাইগুড়ি জেলার আমগুড়ি গ্রামেও যে জন্ম কাহিনী দেখা যায়, ঠিক রাজগঞ্জ থানার অন্তর্গত কাঞ্চনশিরি কুকুরজান অঞ্চলে জন্মকথা জানা যায়। দেবী কালীরা পঞ্চবৈনী, এই 5 বোন মিলে কোনো একদিন পুকুরে স্নান করতে গেলে স্নান করার সময় ধর্মদেব হঠাৎই আবির্ভূত হন। স্নানরত অবস্থায় তাদেরকে দেখে জলে ভাসমান পদ্মফুল রূপে ছলনা করেন। সেই পদ্মফুলটাকে তুলতে গেলে কালীকে সঙ্গে নিয়ে ধর্মদেব সরোবরের অতল জলে ডুব দেন এবং জলের নিচে 7 দিন 9 রাত্রি কালীর সঙ্গে সহবাস করেন। অবশেষে কালী গর্ভবতী হয়ে পুনরায় ভাসতে ভাসতে জলের উপর অবস্থান করেন। এই অবস্থাটাকে লোককথায় ট্যাপা মাছ আখ্যা দেওয়া হয়। এই ট্যাপা মাছ আকৃতি কালীর গর্ভে মাসানের জন্ম। এবার মাসানের ওঝার কাছ থেকে আমরা যে মাসানের জন্ম কাহিনী পাই, মনেশ্বর বিশ্বাস 70 বছর আগে বাংলাদেশের বগুড়াতে ছিলেন, বর্তমানে ভোলাপাড়া রাজগঞ্জে থাকেন। ওনার দেওয়া জন্ম কাহিনীতে পাওয়া যায়, কালদিঘি সাগরে যখন পঞ্চবৈনী স্নান যায়, সেখানে 4 বোন মানে মাসান কালী সহ দিঘিতে স্নান করতে নামে। মা মহাকালী কোনো স্থানে বা ঘাটে স্নান করবেন তা ঠিক করতে পারছিলেন না। পরে দিঘির পূর্ব কোণে ফাঁকা ও সুন্দর ঘাটে গিয়ে স্নানের জন্য পুকুরে নামেন। সেখানে ধর্ম ঠাকুর স্নান করছিলেন। ধর্ম ঠাকুর কালীর রূপ দর্শনে মুগ্ধ হয়ে যান। ছলনা করবার জন্য হাঁসের রূপ ধরে জলে ভেসে বেড়াতে থাকেন। কালী স্নানে নামার সঙ্গে সঙ্গে হাঁসরূপী ধর্ম কালীকে সঙ্গে নিয়ে জলে ডুব দেন। জলের অতলে কালী ও ধর্মের মিলনে কালী গর্ভবতী হন। পরে 18 সন্তানের জন্ম দেন, যারা মাসান নামে পরিচয় লাভ করে। মাসান নামক সন্তানরা মায়ের কাছে তাদের পিতৃ পরিচয় জানতে চাইলে তাদের 1 রাত্রি অপেক্ষা করতে বলেন। বলেন, কাল সকালে তোদের বাবাকে দেখতে পাবি। সকাল হলে মাসান
সন্তানরা আবার মায়ের কাছে জানতে চান তাদের বাবার পরিচয়। তখন সূর্যকে দেখিয়ে মা কালী বলেন, সূর্যই তোদের বাবা। মাসানরা নিজের কলঙ্কিত মনে করেন এবং ধর্মদেব সূর্যের সঙ্গে বাণযুদ্ধে লিপ্ত হয়। ঠিক এরকমই বড়বাড়ি বেলাকবাতে নগেন্দ্রনাথ রায় 75 মহান ওঝা, তার কাছে পাওয়া যায় 18 প্রকার মাসান, মা কালী সন্তান পিতা সূর্যদেব। এখানে উনি বলছেন, কালী দাস দাসী সহকারে পুকুরে স্নান করতে যাওয়ার সময় সূর্য কালীর রূপ দেখে মুগ্ধ হয়ে যায়, ছলনা করে হাঁসের রূপ ধরে পুকুরে খেলা করতে থাকে। কালী স্নান করতে নেমে হাঁসেদের সঙ্গে জলকেলি করতে থাকলে হঠাৎ সূর্য ধর্ম ছলনা করে কালীকে নিয়ে জলে ডুব দেয়। পরে জলের নিচে কালীর সঙ্গে মিলনে 18 সন্তানের জন্ম হয়। পরে 18 সন্তান নিয়ে জলে ভেসে ওঠে। তখন বড় দাসী কালীকে বলে, তুই তো খুব ভালো করিলু, মানে তুমি তো খুব ভালো করলো। সূর্য যে ছলনা করি 18 বাচ্চার জন্ম দিল, এখন এগুলোকে কি করে বাপের বাড়ি নিয়ে যাবে? মানে সূর্য যে ছলনা করে 18টি সন্তানের জন্ম দিল, তাহলে এগুলোকে বাপের বাড়ি কি কি করে নিয়ে যাবে? তখন দাসী বলে, দুজন বাচ্চাকে নিজের কাছে রাখো আর বাকিদেরকে বিতরণ করো। তখন নিজের কাছে রাখলো জিতুয়া ঠাকুর, জিমত বাহন, এটাও মাসান, আর একটা হচ্ছে ঘোড়া মাসান। ঘোড়াই হলো মাসানের বাহন। সুতরাং এই যে গল্প, এই যে জন্ম কাহিনীগুলো স্থান ভেদে পৃথক হলেও গল্পের যে মূল বিষয়টা কিন্তু একই রয়ে গেছে। এখানে ঘোড়া মাসানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং হয়তো সেজন্যই ছোলা ঘোড়া মাসানের প্রচলন বেশি দেখা যায়। এবার যে মাসান কত প্রকারের এবং তাদের নাম কি কি? মাসান হচ্ছে 18 প্রকারের আমরা পেয়েছি, এবং বিভিন্ন ক্ষেত্র সমীক্ষায় বিশেষ করে যারা মাসান মূর্তি তৈরি করেন, শোলা শিল্পীরা এবং ওঝা যারা পুজো করেন, তাদের কাছ থেকে 18 প্রকার মাসানের সন্ধান পাওয়া যায় বিশেষ করে। কিন্তু ডক্টর চারুচন্দ্র সান্যাল তার যে রাজবংশী অফ নর্থ বেঙ্গলে তিনি 16 প্রকার মাসানের কথা বলেছেন, উল্লেখ করেছেন। বারিকা মাসান, তিছিলা মাসান, ঘাটের মাসান, চুচিয়া মাসান, চালান মাসান, বহিতা মাসান, কাল মাসান, কুমুলিয়া, নাগনা, বিশুয়া, অবুয়া, শুকনা, ভুলা, ডেমসা, অঙ্গিয়া, নাড়া। এর মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাডাল্ট, মানে স্ত্রীয় মাসানো আছে, আবার পুরুষ মাসানো এর মধ্যে আছে। তারা দিনে এবং রাত্রিতে অ্যাটাক করে। উনি বলেছেন, দি অ্যাটাক ইজ কল্ড সুচিয়া ধরা। এবার আমরা ডক্টর গিরিজাশঙ্কর রায় তার গবেষণা গ্রন্থে উল্লেখ করেছেন 18 প্রকার মাসানের কথা। বারিকা মাসান, তিছিলা মাসান, ঘাটিয়া মাসান, সুচিয়া মাসান, চলান মাসান, বহিতা মাসান, কাল মাসান, কুহুলিয়া মাসান, নাঙ্গা মাসান, বিশুয়া মাসান, অবুয়া মাসান, শুকনা মাসান, ফুলা মাসান, ড্যামসা মাসান, অঙ্গিয়া মাসান, ছলনার মাসান, ন্যাড়া মাসান এবং কলির মাসান। এখানে ডক্টর সান্যাল যে নামগুলি বলেছেন, অনেকগুলো এর সঙ্গে মিল রয়েছে, অনেকগুলো এর সঙ্গে মিল নেই। এবার মাসান সম্পর্কে যে ডক্টর দিলীপ কুমার দে তার উত্তরবঙ্গের লোকদেবতা মাসান একটা প্রবন্ধে
তিনি 23 রকম মাসানের উল্লেখ করেছেন। বিশেষ করে এই মাসানগুলির অবস্থান তুফানগঞ্জ, কুচবিহার, যে 5টি জেলা রয়েছে, সাব ডিভিশন, মহকুমা, তার সেই গবেষণা গ্রন্থে, গবেষণা গ্রন্থ নয়, গবেষণা প্রবন্ধে তিনি এটা উল্লেখ করেছেন। যেমন গদাধর মাসান, গদাধর একটা নদী, কুচিয়ামারি মাসান, কানাই দিঘি মাসান, সুর মাসান, সুন্দরমালা মাসান, চাপিলা মাসান, খেতাওড়া মাসান, পোড়া মাসান, ভেড়া মাসান, টসা মাসান, ঘুগুরা মাসান, গড়কাটা মাসান, জলুয়া মাসান, ঘোড়া মাসান, হাতি মাসান, সিংহ মাসান, পানি মাছ মাসান, নিষ্কিন্দ মাসান, বুড়িয়া মাসান, কালী মাসান, শ্মশান মাসান, মহাদেব মাসান এবং পোষা মাসান। এরপরে ডক্টর দীপক কুমার রায়ও তিনি 18 প্রকার মাসানের কথাই বলেছেন। আমরা যদি যাই তরাই অঞ্চলে, তরাই অঞ্চলে আমরা যে মাসানগুলো পাই ক্ষেত্র সমীক্ষায়, হেলকা মাসান, বেলকা মাসান, পথুয়া মাসান, ফুলা মাসান, ঢ্যাপটেপিয়া মাসান, ঝুলা মাসান, কলজা, খুই মাসান, রক্ত মাসান, বিষ মাসান, সিংলিংপি মাসান, ঝিমঝিমি মাসান, কালিয়া মাসান, নাগানি মাসান, খাটিয়া মাসান, স্বর্গের মাসান, পৈরি মাসান, জলুয়া মাসান, কালী মাসান। এগুলো আমরা তরাই অঞ্চলে এই 18টি মাসানের উল্লেখ পাই। এবার মাসান 18 প্রকার, কিন্তু দেখা যায় যে মাসানের বিভিন্ন নাম, মানুষ বিভিন্ন নামে মাসানকে ডাকতো বলেই এই নামের কিন্তু অনেক ভিন্নতা এসছে। কিন্তু আমরা তথ্যে এবং মন্ত্রগানে এবং ক্ষেত্র সমীক্ষায় নাম যাই হোক 18 প্রকার মাসানই পাই। যেমন বারিকা মাসান, এবং মাসানগুলো ধরলে কি হয় বা কোথায় থাকে সেটা একটু বলে নিই। যেমন বারিকা মাসান বাঁশঝাড়ে থাকে, সন্ধ্যাবেলা বাঁশঝাড়ে কেউ তার তল দিয়ে নিচ দিয়ে যদি কেউ যায় তাহলে বারিকা মাসান সে আক্রমণ করে। তিশিলা মাসান জলে বাস করে, খাল, বিল, নদী, পুকুর, সরোবর। যদি কেউ একাকী স্নান করে দুপুরে বা সন্ধ্যায় জলের পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরাফেরা করে, এই মাসান ভর করলে পানিয়া নাগা, মানে রক্ত অ্যানিমিয়া যাকে বলে সেই রোগ। খাটিয়া মাসান মানে কোন নদী পুকুরের ঘাটে এই মাসান বাস করে, এর প্রকৃতি তিশিলা মাসানের মতো। ছুচিয়া মাসান ফাঁকা মাঠে এর বাস, ভর সন্ধ্যা অধীর রাতে বা ভোরবেলা ফাঁকা মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে এই ব্যক্তিকে পাকড়াও করে। চালান মাসান নির্জন রাস্তার ধারে গাছে অবস্থান করে, সন্ধ্যায় বা নির্জন দ্বীপ্রহর একাকী চলাফেরা করে এই মাসান ভর করে। বহতা মাসান খাল, বিল, নদী, পুকুর, পরিত্যক্ত ভাসমান কলা গাছের আশ্রয়স্থল। কোনো মানুষ এই ভাসমান কলা গাছ ব্যবহার করলে বা স্পর্শ করলে এই মাসান ভর করতে পারে। কাল মাসান শ্মশানেই বাস, অধিক রাত্রে শ্মশানের আশপাশে চলাফেরা করলে এই মাসান ভর করে। বলা বাহুল্য এই মাসান ভর করলে ভরিয়া যার উপর ভর করে বেশি দিন বাঁচে না। কুহুলিয়া মাসান, কুহুলি অর্থাৎ কোকিলের ডাক দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিপদে ফেলে। নাঙ্গট মাসান, এই মাসান সর্বদাই উলঙ্গ থাকে, এর কোপ দৃষ্টিতে মৃত্যু অনিবার্য। বিশুয়া মাসান, এই মাসান ভর করলে সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা, বিশুয়া মানে ব্যথা হয়, বিশুয়া মাসান যত্রতত্র ঘুরে বেড়ায়। অবুয়া মাসান, এই মাসান ভর করলে অনবরত বমি হতে থাকে, একে স্থান, কাল, পাত্র ভেদে পৈরি মাসানও বলা হয়।
খাই মূর্তি মাসান, এই মাসান ভর করলে ভরযুক্ত ব্যক্তি খাই মূর্তি ধারণ করে, অর্থাৎ খিদে বেড়ে যায়, সবসময় খেতে থাকে, সব সময় খাই খাই করে, একসময় পোড়া কয়লা, কুমোরের মাটি ইত্যাদি খায়। ছুটকা মাসান, এই মাসানে অত্যন্ত ক্ষীণ এবং যার উপর ভর করেন তার শরীর ক্ষীণকায় হয়ে যায়। ড্যামচা মাসান, ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে, এই মাসান ভর করলে প্রচন্ড ঠান্ডা লাগে এবং শরীর কাঁপুনি দিয়ে জ্বরও আসে। অঙ্গিয়া মাসান, এই মাসান নানা রূপ ধারণ করে মানুষকে বিপদে ফেলে। ছলনা মাসান মানুষকে ছল করে। চান্দিয়া মাসান, এই মাসানের চুল থাকে না, মাসান ভর করলে মানুষের মাথার চুল উঠে যায়। কালী মাসান, কালী রূপ ধারণ করে মাসান মানুষের ক্ষতি করে, এর প্রতিপত্তি ও ক্ষতিকারক প্রচন্ড শক্তি। এবং কোনো ব্যক্তিকে মাসান ধরলে যে ধরনের অসুখ বিসুখ হয় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমাদের আছে গুণিন এবং ওঝা, তারাই মন্ত্রের মাধ্যমে ঝাড়ফুঁক করে, টুকটাক করে পূজার মাধ্যমে রোগীর দেহ থেকে মাসান বিতরণ করে। মাসান কিরকম দেখতে? আচ্ছা, আমি কতক্ষণ বলতে পারবো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি হ্যালো, কন্টিনিউ করেন, 1 আওয়ার তো টাইম আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 1 আওয়ার টাইম আছে স্যার। ও, শেষ হয়ে যাচ্ছে মানে না? আচ্ছা, তার তো টাইম বেশি নেই, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করছি। মাসানের মূর্তি কিরকম? মাসানের মূর্তি আদল স্থান ভেদে ভিন্ন ভিন্ন প্রকার। কোথাও পদ্মাসনে আছেন, কোথাও দণ্ডায়মান, হাতে প্রকাণ্ড গদা, কোনো মূর্তি গলা কাটা, স্কন্ধবিহীন, বুকে চোখ, মুন্ডহীন, কোনো মাসানের আবার মাথায় শিং, কোথাও ভীমরূপী, কোথাও মাথায় ফেট্টি বাঁধা চুল, ছোলার মূর্তি, ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ভিন্ন রূপী, বাহন ঘোড়া, কোথাও শোল মাছ, কোথাও মাছ, ঝাল মাছ, কোথাও শুকর, কোথাও হাতি, কোথাও কচ্ছপ বা ভেড়া। মাসান ভর করলে সাধারণত আক্রান্ত ব্যক্তি ভাজা ভুজা, উনুনের কয়লা, মাটি, কাঠ কয়লা, উনুনের মাটি, পোড়া মাটি ইত্যাদি খেতে ভালোবাসে। ঘরে রান্না করা জিনিস তার মুখে আসে না। রাতে মাছ ধরার স্বপ্ন দেখে, বিছানায় মুক্ত ত্যাগ করে, প্রলাপ বকতে থাকে সারাক্ষণ। হমাশয়, বদহজম, দুর্বলতা, স্বপ্নদোষ, অনিদ্রায় কমে শীর্ণকায় হয়ে রোগীর অন্তিম দশা প্রাপ্ত হয়। মানত করে পূজা দিলে রোগী সেরে ওঠে। মাসান পূজা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নিশান পূজা, মানত স্বরূপ নিশানও পুঁতে দেওয়া হয়। মাসানের যে মন্ত্র আমরা এগুলো পেয়ে থাকি, সেগুলো যে আমরা জানি যে মন্ত্রের ভাষা, কোচবিহার দিনহাটা অঞ্চলে যে মাসানের মন্ত্র পাওয়া যায়, সেই মাসানের যে মন্ত্র জলপাইগুড়ি ডুয়ার্স এলাকায় যে মন্ত্র এবং দার্জিলিং জেলার তরাই অঞ্চলের যে মন্ত্র, তার ভাষা ভিন্ন। সময় নেই তাই আমি পড়ছি না, যেমন একটু পড়ি। যেমন কুচবিহার অঞ্চলে যে মন্ত্র পাওয়া যায়, যেমন এসো কালী বস্ত্র চালে, কথা কও কর্ণ বলে, কর্ণের কথা কর্ণে কও, সত্য মিথ্যা মেনে খাবি, করম করম ধরম সাপালি পর্বত চালং, নরম চালকের নাক চালং, সেরা বার্তা মাসান, মাসান চালন মোর আসন, বক্তিয়া যাবু, 1,24,000 পীর, পয়গম্বর মাথা খাবো। এটা দিনহাটা অঞ্চলে বা আসাম অঞ্চলে এই ধরনের মন্ত্র। জলপাইগুড়ি অঞ্চলে যে মন্ত্রের ভাষা, আকাশে মাসান, পাতাল মাসান, হাগুরা ছাদুরা, হালুয়া, আন্নাচুলা, কানাকুকরি, পূজা পানি নেই কষ্টে করিয়া,
ইয়া পানি তুই পুষ্ট করিয়া অন্য শরীর ছাড়িয়া যা তুই কৈলাসক না গিয়া শিব শঙ্করের মাথা মুছিব দুই পাও, দোহাই ধর্মের মাথা মুছিব দুই পাও। এগুলো জলপাইগুড়ি অঞ্চলের। আর দার্জিলিং অঞ্চলের হচ্ছে ছুটিয়া সূচক বুদ্ধিসান ঘাটে হাঁস খাবো কার্তিকে খাবো নাই কুড়াবো আঁশ, এই জল কষাতে 18 মাসান হয়ে যা পানি কি হয়ে যা থান, শান শান 12 মাসান 18 মাসান হয়ে যা শান কি হয়ে যা শান। এগুলো ভাষা। রান্ধারা কিটকি বিজলি চিটকি গগনে গড়িছিল দেওয়া গে মাই, গগনে গড়িছিল দেওয়া আষাঢ়ে শ্রাবণ মাসে কিষানে কাটে আলি গে মাই, গগনে গড়িছিল দেওয়া ওই মতন পঞ্চবইনে কাটিয়া দিল জালি গে মাই, গগনে গড়িছিল দেওয়া এই রকমের পঞ্চবইনি ভূমিতে পড়িল গে মাই, গগনে গড়িছিল দেওয়া আর ওয়া ওয়া চোয়া চোয়া কান্দাবার না গেলে গে মাই। এগুলো বিভিন্ন জায়গায় যে মন্ত্রের ভাষাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এবার আসছি মাসান সম্পর্কে অনেক লোকশ্রুতিও রয়েছে। যেমন মাসান পূজার মন্ত্রগান, মাসান পূজার বিভিন্ন স্থান সম্পর্কিত কিংবদন্তি এবং ঐতিহাসিক আহ, আহ, উম, উপাদানের সমাবেশ লক্ষ্য করা যায়। যে গড়কাটা মাসান তৎকালীন কামতাপুর রাজা কান্তেশ্বর দুর্গ তৈরিতে সাহায্য করেন। এছাড়াও ভেটাগুড়িতে কাছে মাসান পুরার উপর দিয়ে রেল লাইন স্থাপনের রেল লাইন সম্পর্কে কিংবদন্তি আজও প্রচলিত। আচ্ছা, কি কিংবদন্তি আছে পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি চলে যাচ্ছি। পূজা পার্বণের প্রতীক জড় উপাসনার ইঙ্গিত। পূজা পার্বণ উপাসনা লোকবিশ্বাস ধর্মীয় ক্রিয়াকলাপ সামাজিক আচার অনুষ্ঠান অন্তর্ভুক্ত। শাস্ত্রীয় পূজা বেদাচার জনিত, প্রায় সর্বত্র মূর্তি প্রতিষ্ঠিত। কিছু কিছু পূজা উপাসনা লোকাচার জনিত, মূর্তিহীন পূজা অর্চনা, যেমন পাথায় পাথায় রাখাল পূজা ধরম ঠাকুর ইত্যাদি। উদাহরণস্বরূপ পাথায় পাথায় পূজার কথা বলা যেতে পারে। অথায় পথায় পথের ঠাকুর, পথের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, পথ চলার ক্ষমতা বাড়ায়। দুখুনি সুখুনি সুখুনি দুখুনি ব্রত কথায় এর ইঙ্গিত পাওয়া যায়। রাস্তার তেপতি চৌপতিতে অথায় পথায় পূজা করার নিয়ম। একটি বাঁশের ডান্ডিওয়ালা পুরনো ছাতার নিচে রাখালের গরু চড়ানো পেন্টি তেল সিঁদুরে টিপ দিয়ে ছাতার নিচে পুঁতে দেওয়া হয়। পূজার উপকরণ আটিয়া কলা, দই, কলা, আম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি। মূর্তির কোনো কল্পনা নেই। মাসান পূজা মাটিতে অঙ্কন করে যেটা দেখালাম, হ্যাঁ, তারপরে মাটির স্থাপনা। এবার পরবর্তীকালে মানুষ ধীরে ধীরে বিভিন্ন প্রতীকে দেবদেবীর পূজা করেন। প্রতীকী ভাবনাগুলো মানুষের অন্তর্নিহিত লক্ষ্য করা যায়। যেমন বাস্তু পূজায় প্রতীকীকরণ বাঁশের খুঁটি, নতুন ঘর নির্মাণের ক্ষেত্রে উত্তর পূর্বে কোনার খুঁটি পোতার নিয়ম, বড় খুঁটির মাথায় খাঁপ কেটে নিয়ে পুজো দেওয়া হয়। এই আচার অনুষ্ঠান পালন করা হয়। বিধি পালনের উপকরণ লাল সালু, মাটি, ঘট, সোনা রূপার জল, মধু, পান, গুয়া, দুর্বা ইত্যাদি। বাঁশের তৈরি ছোট আকারের তীর ধনু বাঁধা হয় খুঁটির মাথায়। এগুলো সব পাঞ্জিয়ার করেন। এর পরবর্তীতে আমরা আসছি যে মাসানের সঙ্গে শোলা শিল্পীদের যে যোগাযোগ, বলা হয় যে শিব তার এক গোছা চুল ছুঁড়ে ফেলে দেন জলে। সেখান থেকে ভাত শোলা নামে সাদা ছোলার জন্ম হয়। শিবের মাথার সবেদ মুকুটে তৈরিতে এটা ব্যবহৃত হয়। এখনো বিবাহ অনুষ্ঠানে বধূর জন্য এর ব্যবহার হয়। এটা এই ছোলার যে জন্ম কাহিনী, সেই জন্ম কাহিনীতে আহ, বলা আছে যে চৈত্র বৈশাখ মাসে কৃষকে করে কৃষি, ভূমিতে পড়িয়া ছোলার গজাইল বিচি, চারি পাতা হইল ছোলা করে টলমল, কুড়িয়া আনিল তখন নবসন মালি, ধরিয়া আগর হাত কাটিয়া ছোলার পাত।
ধরিয়া মুনি মায়ের কাতি কিবা ভালোরে চিত্ত করে নবসন মালি। এই যে ছোলার জন্ম কাহিনী, এই ছোলা অন্য জায়গায় জগৎ জীবন ঘোষালে মনসা মঙ্গলে ছোলার জন্ম কাহিনী পাওয়া যায়। সেখানে পরে ছোলার জন্ম হই কেমনে আরে বারে, ছোলা মঞ্চে ভুবনে চৈত্র বৈশাখ মাসে কিষানে ভাঙে খিল, স্বর্গ হইতে ছোলার বিচি মঞ্চে নামে, জ্যৈষ্ঠ নাম মাসেতে ছোলা গাদিয়া উঠিল, আষাঢ় মাসে ছোলা জলে পইল সার, বিনা সারে বাড়ে ছোলা ঘোর অন্ধকার, শ্রাবণ মাসেতে ইন্দ্র বর্ষের হারে, জলের উপরে ছোলা হইল বাবু, হস্তে কাটি লইয়া চলে মালিয়া ঠাকুর, কিষানের কাটি ছোলা হাটে লইয়া যায়, অঙ্গিয়া মালি পাইয়া তাহা কিনিয়া নেয়, ছোলা পায়া মালি তখন ছোলার কাটে পাপ, ইচিত বিচিত নেকিন নানা যায়। এই কাঠুয়া ছোলা দিয়ে, ছোলা দু রকম, একটা কাঠুয়া ছোলা আর ভোতলা ছোলা। কাঠুয়া ছোলা দিয়ে কি হয়, এই মাসানের যে মূর্তিটি আমি দেখালাম, এটা কাঠুয়া ছোলা দিয়ে তৈরি হয়। আর ভাত ছোলা যেটা আছে, সেই ভাত ছোলা দিয়ে পাক তৈরি করা হয়, ছোলার পাক তৈরি করে এভাবে ছোলার পঞ্চবর্ণী এবং মনসার যে ঢোল গুলো বানানো হয় এবং মনসার যে পদ গুলো বানানো হয়, সেগুলো ছোলার পাক তৈরি করে এগুলো বানানো হয়। এবার আছে মন্ত্র ও গুণিন সমাজ। রাজবংশী সমাজে যারা মন্ত্র ব্যবহার করেন তারা ওঝা বা দেউচি নামে পরিচিত কবিরাজ। এরাই মূলত রোগী ব্যাধি তথা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দিক নির্ণয়। গুণিনরা মন্ত্রের ব্যবহার প্রয়োগের সঙ্গে নানা রকমের গাছগাছড়া, ছাল, পাতা, মূল, শিকড়, বাকড় থেকে ঔষধ প্রস্তুত করেন, রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ করেন। লোক সমাজে গুণিনরা যথেষ্ট মর্যাদা সময় আদায় সক্ষম হয়ে থাকে। রাজবংশী সমাজে ওঝা, দেউচি, কবিরাজ প্রভৃতি একই সম্প্রদায় হলেও ওঝা, কবিরাজ, দেউচির কর্মপদ্ধতির মধ্যে বেশ তফাৎ আছে। যেমন ওঝা ও কবিরাজ যেমন রাজবংশী সম্প্রদায়ভুক্ত পূজা অর্চনা করেন, সেবা দেন, অধিকারী পদবী নয় এমন রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তি ওঝালি করেন। মন্ত্রের পাশাপাশি কবিরাজ ঔষধ প্রয়োগ করেন। কৃষিকাজের পাশাপাশি কবিরাজ বা ওঝালি পেশা হিসেবে গ্রহণ করেন। জনসমাজে সমীহ আদায় করে নেন। একমাত্র রোগ ব্যাধি, ভূত প্রেত ইত্যাদি কবলে পড়লে জরুরি ভিত্তিক ডাক করে বিধা দেন এবং পূজা করেন। কোন ক্ষেত্রে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন বলে বিবেচিত হন। যারা দেউচি আছেন তারা রাজবংশী সম্প্রদায়ভুক্ত, পূজা অর্চনা, সেবা দেওয়ার কাজে সীমাবদ্ধ থাকেন। মূলত অধিকারী পদবীধারী এমন রাজবংশীরা এই সমাজে পূজা অর্চনা করেন, ঔষধ প্রয়োগ করেন না। কৃষি জীবিকায় মূল জীবিকা। মাসান পূজা সংখ্যার মাহাত্ম্য। রাজবংশী সমাজে বিভিন্ন অনুষ্ঠানে, পূজা অনুষ্ঠানে, সামাজিক ক্রিয়াচারে পাঁচ সংখ্যার প্রয়োগের বিশেষ রীতি লক্ষণীয়। যেমন রাজবংশী বিবাহে 5টি কলা গাছের প্রয়োজন হয়। যে কোনো শুভ কাজে সমাজের বিশিষ্ট 5জন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর রীতি প্রচলিত। সমাজে এদের পঞ্চ বলা হয়। সমাজের ভালো মন্দ, ন্যায় বিচারের ক্ষেত্রে পঞ্চ বিশেষ ভূমিকা পালন করে। পঞ্চ রাজবংশী সমাজে বিধান দেওয়ার ক্ষমতা ধারণ করে। সেই সূত্র ধরে মাসান পূজা তো 5টি সিঁদুরের ফোঁটা, 5টি লাল জবা এবং সত্যপীরের পূজানুষ্ঠানেও 5টি কলা নিবেদনের রীতি প্রচলিত। এবং মাসান পূজায় যে প্রসাদ, সাধারণত প্রসাদ হিসাবে আটিয়া কলা আর হচ্ছে ঘটিয়া দই। আটিয়া কলা আপনারা দেখেছেন কিনা জানি না, যেটাকে আমরা বিচি কলা বলি, হ্যাঁ, সেই কলা অবশ্যই লাগবে। এবং দই আমি দেখাচ্ছি। আর পোড়া মাছ, ইত্যাদি দরকার। সোড়ার মাসান পূজায় যে প্রসাদ ভক্ষণ, যে পূজায় আঠিয়া কলা মানে বিচি কলা,
দই, চূড়া মূল প্রসাদ। এই প্রসাদ উৎসর্গ করা হয়। কোথাও পায়রা, কবুতর উৎসর্গ করা হয়। যেমন ভাজা ভুজা মানে বুড়বুড়া ভাজা, হ্যাঁ, এটা দরকার। চ্যাং মাছ ছোড়া বা শোল মাছ, যে কোনো মাছ, বিশেষ করে শোল মাছ, শাল মাছ ইত্যাদি প্রয়োজন। আর প্রসাদ ভক্ষণের যে নিয়ম, মাসান পূজার শেষ পর্বে পূজায় উৎসর্গিত প্রসাদ বুড়বুড়া ভাজা বা চ্যাং মাছ পোড়া প্রচলিত রীতি অনুযায়ী প্রসাদ দেওয়ার পরে 3 বার চিবিয়ে শোলার মাসান মূর্তির উপর, সেটাকে আবার এই মূর্তির উপর ফেলা হয় উদ্গীরণ করে, নির্দেশ দেন মাসান পূজা বোঝা। এটা দেওয়ার পরেই মাসান সন্তুষ্ট হন, পুনরায় তখন প্রসাদ ভক্ষণ করার রীতি দেখা যায়। বিশেষ করে ডুয়ার্স এলাকায় এই রীতি দেখা যায়। প্রসাদ ভক্ষণের এই বিচিত্র রীতি বিশেষত অন্যত্র বিরল। তবে চৈত্র সংক্রান্তির দিন রাজবংশীদের ভাজা ভুজা ক্রিয়া ছেড়ে প্রথম গাছ মুখে তুলে চিবিয়ে ফেলে দিয়ে নতুন করে ভাজা ভুজা প্রসাদ গ্রহণ করার রীতিও প্রচলিত আছে। রহমতপুর গ্রামে প্রসাদ ভক্ষণের অভিনব প্রথা লক্ষিত। এখানে মাসান পূজায় উৎসর্গিত পায়রা আগুনে ঝলসিয়ে হুড়গুড়ার সঙ্গে মিশিয়ে প্রসাদ হিসেবে ভক্ষণ করা হয়। তবে একথা অনস্বীকার্য যে প্রসাদ ভক্ষণের এই রীতি ও বিশেষত অনার্য সংস্কৃতি নিদর্শন বহন করে। এবার মাসান মূর্তির যে পরিমাপ, যে বিবরণ ঠিক দেখাচ্ছে না। মাসান মূর্তি তৈরিতে সোলার শিল্পীরা শুধুমাত্র দেশজ লাল ও কালো রঙের রং ব্যবহার করেন। এটা যারা সোলার মূর্তি করেন তাদের ক্ষেত্রে লাল রং, সিঁদুর ও কালো রং প্রস্তুত হয় কান্তাই বা কড়াইয়ের কালি ও ভূষা কালি, দেশজ আটা, তেঁতুল বিচি, ঢেঁকি গাছের পাতার কোমল অংশ ছেঁচে যে আটা পাওয়া যায় তার মিশ্রণ। লাল ও কালো রঙের বৈপরীত্যে রঙের রৈখিক ব্যবহারের বলিষ্ঠ প্রয়োগ মাসানের ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। পাশাপাশি গ্রামীণ শিল্পীর নান্দনিক বোধ পরিস্ফুটিত হয়। উত্তরবঙ্গের লৌকিক দেবতা যখা যখিনীর সোলার মূর্তির আকারের সঙ্গে এই রঙের ব্যবহারে মাসানের মূর্তির আকার রঙের ব্যবহারে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। তবে যখাযখির মূর্তিতে রেখার প্রয়োগ, মাসানের প্রয়োগের রীতি পৃথক। মাসান নান্দনিক প্রেক্ষিত। মাসান শিল্পে চারুকলা সম্পর্কিত বিশিষ্ট বৈশিষ্ট্যগুলি বিদ্যমান। কালীর পঞ্চবৈনী পট শিল্পে এরূপ মাসানের ডোলা নির্মাণে কিংবা 18 প্রকার মাসানের মূর্তির নিশান আধুনিক চিত্রকলা রূপাঙ্গিকে রঙের রেখার ব্যবহারে আধুনিকতার দাবি রাখে। রাজবংশী শোলা শিল্পীদের মালি বলে, মালাকারও বলে। মালাকার অবশ্য একটি সম্প্রদায় যাদের মাটির কাজেরই পেশা বেশি, এরা অতি সাধারণ গ্রামীণ শিল্পী। মাসান শিল্পীদের দক্ষতার প্রমাণস্বরূপ লক্ষ্য করা যায়, এরা একদিকে যেমন ছবি আঁকেন, যেমন চিত্রকর হিসাবে মাসানের পটে যখন করছেন পঞ্চবৈনী তখন চিত্রকর, অন্যদিকে যখন মাসানের মূর্তি, সোলার মূর্তি বানাচ্ছেন তখন ভাস্কর, বা মূর্তি যখন বানাচ্ছেন তখন ভাস্কর। যখন ওরা সোলার পাতির ক্যানভাস নির্মাণ করেন, ডোলার চোখ নির্মাণ করেন, তাকে ফ্ল্যাট ছবি আঁকেন, তখন ওরা চিত্রকর। একজন চিত্রকরের মতো রং তুলির সাহায্যে কাগজে বা সোলার পাত অঙ্কন আঁকেন দেবতার অবয়ব। এই একই শিল্পী যখন ছবি বা কাতির সাহায্যে কেটে কেটে সোলার মূর্তি তৈরি করেন, তখন তার ভাস্কর্যের একটা 3 ডাইমেনশন রূপ পায়। যেমন ঘোড়া মাসান তৈরি করেন, কৈলি মাসান তৈরি করেন, কালী মাসান তৈরি করেন, ইত্যাদি ইত্যাদি। মাসান শিল্পীদের সঙ্গে যারা পটুয়া শিল্পী আছে,
তাদেরও তুলনা করা চলে। মাসান শিল্পের নান্দনিক বিচারে উল্লেখযোগ্য বিষয় হলো সরলতার সঙ্গে রেখার সরল গতিময়তা। এই রেখাগুলো দেখবেন, এই রেখাগুলো এখানে সোজা এবং কোনো জটিলতা নেই, স্ট্রেট লাইন। এটা এই যে অবয়ব কখনো খাড়া, এটা বিশেষ মাত্রা বহন করে। এছাড়া এই যে ফর্ম, এই ফর্ম নির্মাণে একটা জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক ছাপ আমরা দেখতে পাই। শুধু তাই নয়, এই যে রং ব্যবহার, আলংকারিকের ক্ষেত্রে রেখা রঙের যে যে ব্যবহার, হ্যাঁ, যে অনুভূতি এবং সারল্যের মধ্যে মূর্তিতে একটা উন্নতর স্তরে পৌঁছায়, দেবতার স্তরে উন্নীত হয়। বলা বাহুল্য, শিল্পীর শিল্পকর্মগুলিতে এতদ অঞ্চলে প্রাচীন তান্ত্রিক আকারের প্রকাশ ঘটে। সে কারণেই বাহ্যিক রূপকল্পকে অতিক্রম করে মানসিক রূপকল্পের প্রকাশ পায় রেখা ও রঙের প্রয়োগে। যেমন রঙের ব্যবহার হয় মূলত গাঢ় লাল, কালো। কালো রং এখানে ভয়ঙ্কর রূপের প্রকাশ, অন্যদিকে লাল রং উর্বরতা ও শক্তির প্রতীক। সাদা সোলার ক্যানভাসে বা প্রেক্ষিতে লাল কালো রঙের ব্যবহার শিল্পীর শিল্পকর্মটি গতিশীলতার প্রকাশ পায় এবং রং ও রেখার কম্পোজিশনের মাধ্যমে একটা রূপকল্প ভাব ফুটিয়ে তোলে। এই মাসান শিল্পের আরেকটি বৈশিষ্ট্য হলো আদিম কৌম জীবনের প্রকাশ। এই আদিমতা ও জাদুময়তাই অন্যান্য লোকশিল্প থেকে পৃথক করেছে। তন্ত্র, মন্ত্র, সংস্কার, কুসংস্কার, ভয়, ভীতি, শুভ অশুভ প্রভৃতি সবকিছুরই প্রকাশ ঘটেছে এই মাসান শিল্পে। সাধারণ রাজবংশী কৃষিজীবী লোকশিল্পীরা তাদের জীবনাচরণের প্রয়োজনে অগোচরে সৃষ্টি করেছে এক অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ লোকশিল্প। নান্দনিক বিচারে তার যথেষ্ট বিশেষত্বের দাবি রাখে। মাসান মন্ত্রের সংরক্ষেপণ, যখন মাসান মন্ত্রগুলো পাঠ করা হয়, যে সাধারণত মাসানের মন্ত্র ভাষা হচ্ছে রাজবংশী ভাষা। কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে সংস্কৃত মন্ত্র দেখা যায়, যেমন আলোকঝাড়ির যে মাসান পূজা হয় সেখানে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পূজা করা হয়। যদিও মূল মন্ত্র করেন ব্রাহ্মণ পূজারী, সেখানে বাইরে যে আলোকঝাড়ির যে মাসানের পূজা হয় সেখানে বাইরে যে পূজা করেন তিনি রাজবংশী ভাষাভাষী, রাজবংশী গোষ্ঠীর, কিন্তু মূল পূজারী ওখানে ব্রাহ্মণকে পূজিত হয়। পূজার সময় ওঝা দেবশী গুণীনদের মন্ত্র, গান, পাঠ প্রভৃতির পদ্ধতি থেকে ছান্দিক বৈশিষ্ট্য সংরক্ষণ বিশেষ মাত্রা পায়। পূজার বিভিন্ন পর্বে ওঝা দেবশীরা কখনো উচ্চস্বরে, কখনো বা বিড়বিড় করে মন্ত্রপাঠ করেন। মাসান পূজার শেষ পর্বে, যখন পূজাটা শেষ হয়ে যায়, শেষ পর্বে জিহ্বাকে উল্টিয়ে তালুতে স্পর্শ করে অস্পষ্ট স্বরে মন্ত্র উচ্চারণ করার রীতি আছে, বিশেষ করে ডুয়ার্স এলাকায়। যা বিশেষ একজন ওঝা যোগেশ্বর রায়, তিনি প্রয়াত হয়েছেন। অন্ততপক্ষে 20 বছর আগে তার কাছে আমি মন্ত্র সংগ্রহ করেছি এবং কিছু আলোকচিত্র এবং কিছু ভিডিও সংগ্রহ করেছি, যেগুলো অন্য সময় কখনো দেখানো যেতে পারে। এবং বিশেষ করে নামানির সময় একরকম গতি থাকে, বসানির সময় মন্ত্র উচ্চারণের একরকম গতি, আখ্যান গানের সময় কখনো উচ্চস্বরে, কখনো আবার নীতিস্বরে, ঝাড়নির সময় বিড়বিড় করে, ভাসানির সময়ও বিড়বিড় করে, আর শেষ পর্বে করেন জিভ উল্টি। স্থান বিশেষে মাসান পূজা। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাসানের থানে সাধারণত যে রাজবংশী ওঝা গুণীনরা পূজা করেন, তার মধ্যে অঞ্চলে হ্যাঁ, শেষ করবো। বলুন। জেতুসি ম্যাডাম, আপনি মিউটেড রয়েছেন। আমরা স্যার এবার একটু গুটিয়ে আনতে হবে আর কি।
তাড়াতাড়ি করতে হবে না, টাইম হয়ে গেছে। হ্যাঁ আসলে 1 ঘন্টা 15 মিনিট অতিক্রম করে গেছি আমরা, সময়ের কাছে সবাই আমরা দাসত্ব স্বীকার করতেই বাধ্য হই আচ্ছা ঠিক আছে, আজকে। আমি গুটিয়ে আনছি। হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ শেষ করে আনছি। হ্যাঁ আর 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। কতগুলো মাসানের আমি যেহেতু পড়ার সময় নেই, আমি নামগুলো বলে যাচ্ছি, যেগুলো বিশেষ করে যে মাসানের ম্যাপ যদি আমরা দেখি, বিশেষ করে উত্তরবঙ্গের যে দিনহাটা, তুফানগঞ্জ এবং মাথাভাঙা এই অঞ্চলে যে মূর্তি মাসানের মূর্তি পুজো হয়। হ্যাঁ আর সাধারণত জলপাইগুড়ি তরাই অঞ্চলে মাসানের এই সোলার মূর্তিতে পুজো হয়। তা যেখানে মূর্তি পুজো হয় সেখানের মাসানগুলোর নামগুলো আমি বলছি। যে যেমন মুড়িয়া মাসান, নিষ্কিন্দা মাসান, এটা তুফানগঞ্জের। অ্যাকচুয়ালি এই মাসান যে পূজা করতেন আর কি, তার বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশে। তিনি বাংলাদেশ থেকে এখানে আসেন। হ্যাঁ বাংলাদেশ থেকে এখানে এসে তার বক্সিরহাটে তুফানগঞ্জের উনি বসবাস করতেন, উনি মারা গেছেন। তো ওখান থেকে মাসান ঠাকুরটাকে উনি এখানে নিয়ে এসেছেন, নিয়ে এসে এখানে মাসান পূজা দিচ্ছেন। এটা তুফানগঞ্জের বক্সিরহাটের খেটারপাড়ের দাসবাড়িতে 5টা দেবদেবীর সঙ্গে এই মাসান পূজা হয়। এই মাসানের মাথা নেই, মুড়িয়া মাসান মানে মাথা নেই, বুকে চোখ এরকম। হ্যাঁ ভয়ঙ্কর মূর্তি। আর তো কিছু বলার সময় নেই। জলুয়া মাসান জলে বাস করে। বালাকুড়ার মাসান ছাত্রামপুর, বালাকুড়া, তুফানগঞ্জে। মাসানের থানটি টিনের ঘর, পাশে শ্মশানকালী এবং মাসান দুটোই একসঙ্গে স্থাপিত রয়েছে। এই মাসান মূর্তি মাটির পদ্মাসনে উপবিষ্ট, উচ্চতায় 5 ফুট। গায়ের রং কালো কুচকুচে, বাম হাতে গদা, ডান হাতে আশীর্বাদের ভঙ্গিতে উত্থিত। গদার রং সোনালী, বাহন শোল মাছ, জলাশয়ের ধারে থানটি। নিত্য পূজা হয়। পূজার মন্ত্র সংস্কৃত। এবার এক ধরনের মাসান আছে হোটা মাসান, এটা বলি তার আগে। তুফানগঞ্জ বারোকোদালিতে 21 হাত মাসান মূর্তি নির্মাণ করে মাসান পূজা হচ্ছে। প্রতি বছর বৈশাখ হয়, বৈশাখ মাসে পুজো হয়। 8 থেকে 10 বছর ধরে এই উৎসব চলছে। এখানে পূজা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ভাওইয়া আর্কাইভের উদ্যোগে অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের বিশিষ্ট লোকসঙ্গীত, ভাওইয়া, পালাটিয়া, কুষাণ গান, চোরচুন্নি গান সহ বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে এই মূল এতে আছেন ডক্টর জয়ন্ত বর্মন, উনি একজন অধ্যাপক। উনি সাংস্কৃতিক জগতের লোক, ভাওইয়া সংস্কৃতির লোক। উনি ওখানে মাসানের বারোকোদালিতে এই মাসার পূজা করেন। আর যে হোটা মাসান, হোটা মাসানের মূর্তিটা হচ্ছে এতটুক হয় আর কি, হাতের মাপ অনুযায়ী 1 হোটা মাসান। এক তর্জনীর তুলনায় বৃদ্ধাঙ্গুলির থেকে আকৃতিতে ছোট। এটা শোলার মাসান হয়। এই হোটা মাসান ভয়ঙ্কর মাসান। এই মাসান মূর্তি শোলা যারা তৈরি করেন, তারা এই মূর্তিটা বানান না এই জন্যই, কারণ যে ওঝারা থাকেন সেই ওঝারা এই যে মালাকার যে বানান, যে ওঝারা এটা ভালো কাজে লাগান না, সেজন্যই ওনারা সাধারণত এটা করেন না। এরকম একজন কবিরাজ, নাম হচ্ছে মাধ্যা কবিরাজ, খুব বড় কবিরাজ ছিলেন, কিন্তু এই হোটা মাসান এর ব্যবহার এখন নেই বললেই চলে। আছে সুর মাসান, কুচবিহারের নিউ কুচবিহারের কাছে ডোম সম্প্রদায়ের পাড়ায় সুর মাসান। গড়কাটা মাসান আমি বললাম, আলোকঝুড়িতে গড়কাটা মাসান উত্তরবঙ্গের উল্লেখযোগ্য মাসান, ওখানে 15 দিন ধরে মেলা বসে। টসা মাসান মাথাভাঙায় ডিগডারু নদীর ধারে টসা মাসান। ঘরুয়া মাসান তুফানগঞ্জে বারোকোদালিতে। ভেড়া মাসান দিনহাটায়। পোড়া মাসান তুফানগঞ্জের বাঁশরাজায়। হেতাওড়া মাসান দিনহাটা, বামনহাট ইত্যাদি অঞ্চল। কিসমত গ্রামে দিনহাটা নিগমনগরে পক্ষীনগর হাটে মাসানের নাম হচ্ছে যখা মাসান। যখা যক্ষ থেকে এসছে বলে মনে হয়। আর ঘাটুয়া মাসান আছে, ঘাটিলা মাসান। দিনহাটার টিয়াদহ গ্রামে ঘাটিয়া মাসান। ভেটাগুড়ির মহাকাল ঘাটে কুড়ালি মাসান ইত্যাদি। ছুচিয়া মাসান, 18 প্রকারের মধ্যে ছুচিয়া মাসান ভয়ঙ্কর। এবার এই মাসানের সম্পর্কে একটি প্রবাদ আছে।
ছুচিয়া গাড়িত পাতিয়া দিলেক জাং উঠে কোনা উজ্জেলেক আন্দাসুলা মাতান হালুয়া হয় না পারিল তুই বছিয়া ওজা হয় না পারলো তুই ধরিবার ছুটিয়া। হালুয়া মানে আমরা যে 5 মিনিট শেষ করে ফেলেছি স্যার। শেষ হয়ে গেছে না? হ্যাঁ, শেষ করতে হবে। হ্যাঁ, সুর মাসান প্রচুর সময়ের দরকার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি শেষ করে দিচ্ছি। মাসানের মন্ত্রগুলো তো পড়া হলো না, হ্যাঁ, সেগুলো জানানো হলো না। মাসান আর চিত্রকলা সম্পর্কে একটু বলে আমি তো বলেছি। আর একটা জিনিস আছে, লোকস্মৃতি হয়ে গেছে। হ্যাঁ, যখার সঙ্গে একটা মাসানের সম্পর্ক আছে। হ্যাঁ, যখার সঙ্গে মাসান আসলে প্রান্ত উত্তরবঙ্গে। হ্যাঁ বলুন। আসলে মাসান যে আলোচনার একটা বিস্তৃত পরিসর, আপনার বক্তব্য শুনতে শুনতে মাসানের যে বিভিন্ন মানে জায়গাগুলো, সেগুলো আমাদের সামনে শুধু শুনিনি, আমরা দেখেওছি, এবং খুবই ভালো লাগছে। আপনাকে এভাবে থামাতে আদতেও ইচ্ছে করছে না, কিন্তু ওই আর কি, আমরা যেহেতু একটা নিয়মের মধ্যে চলি, সেই হিসাবেই আর কি বলতে হচ্ছে আর কি। আচ্ছা, আর 2 মিনিট বলে শেষ করছি আমি। হ্যাঁ, যে মাসান লোকশিল্প চিত্রকলা একটা জায়গা না বললেই নয়। মানুষের স্বাভাবিক শিল্পবোধ আর শিল্প অনুভূতি যখন স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কিছুর মাধ্যমে নানাভাবে প্রকাশিত হয়, তাকে আমরা লোকশিল্প বলতে পারি। আদিম মানুষ গুহাকেন্দ্রিক জীবনে প্রকৃতির মধ্যে নানা শুভ অশুভ শক্তিকে কল্পনা করে গুহার দেয়ালে রেখাচিত্র অঙ্কন করত। এর প্রধান কারণ হলো জাদু বিশ্বাস। এইসব জাদু বিশ্বাসের প্রভাবে মানুষ মূর্তি বানায়, ছবি আঁকে, আলপনা দেয়। বৃহত্তর রাজবংশী সমাজও নৃগোষ্ঠীর মধ্যে ধর্মীয় বিশ্বাস আচরণ ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে চলছে। মাসান শিল্প বা মাসান পূজায় সর্বতভাবে তার প্রকাশ পরিলক্ষিত হয়। লোকশিল্পে যেমন জীবজন্তুর প্রকাশ ঘটে প্রতীক রূপে, মাসান ঘোড়া নামক জন্তুটি একটি প্রাচীনতম নৃগোষ্ঠীর বাহনের দৃষ্টান্ত। মাসান কোনো ঘটনার বিবরণ নয়, যেখানে গল্পের কোনো অবকাশ নেই, এটি রাজবংশী জীবনের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিককালে মাসান লোকদেবতাকে নিয়ে বিভিন্নভাবে উত্তরবঙ্গের নানা প্রান্তে চর্চার সূত্রপাত ঘটেছে। বিভিন্ন পদ্ধতির নিরিখে মাসানের আলোচনাকে অনেকেই ভিন্ন রূপে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু লোকশিল্পীর শিল্পাঙ্গিকে যে মানগত এবং আঙ্গিকগত সচেতনতা লক্ষ্য করা যায়, যার মধ্যে যে নান্দনিক অভিব্যক্তি জনগোষ্ঠী বা নৃগোষ্ঠীর প্রবণতা ক্রিয়াশীল থাকে, তা লোক গবেষকগণ অনেক সময় ভুলে যান। আবার যখন কোনো চিত্রশিল্পী মাসান কেন্দ্রিক ছবি আঁকেন, তখন তার মধ্যে একটি সচেতন প্রয়াস থাকে। এই প্রয়াসকে কেন্দ্র করে যদি মূল ফর্মের উপর একান্ত নিজস্ব ভাবনা মিশিয়ে দেন, তবে তার মাসান চিত্রকলা থাকে না, হয়ে যায় একটি বিকৃত আঙ্গিকের বহিঃপ্রকাশ। লোক আঙ্গিকে লোকশিল্পীর হাতের সরল সাবলীল অথচ বলিষ্ঠ রেখায় প্রয়োগ সোলার মাসান মূর্তিতে যে নান্দনিকতার সৃষ্টি হয়, সেই স্টাইলকে অনুসরণ করে যদি কোনো চিত্রশিল্পী চিত্রকলা নির্মাণ করেন, তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু মাসান যদি কোনো আঙ্গিকে লোক আঙ্গিকে রাজবংশী সমাজের একমাত্র পরিচয় হয়ে ওঠে এবং কখনো কখনো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস দেখা যায়, তবে তা হয়ে উঠবে আধিপত্যের আরেকটি বহিঃপ্রকাশ। কারণ আজও আমরা বাংলায় লোকশিল্পের ডিপ স্ট্রাকচার বুঝে উঠতে পারিনি। এই ডিপ স্ট্রাকচারকে জানতে হলে জনগোষ্ঠীকে জানতে হয়, আচারগত নিয়মগত অনুসন্ধান করতে হয়। তা না হলে মাসান শিল্পকলা হয়ে উঠবে ফেকলোর। এর বিষয় ফোকলোর থেকে ফোকলোর তৈরির প্রবণতা আধিপত্যবাদের কূটকৌশল থেকে লোক গবেষক চিত্রশিল্পীদের সরে দাঁড়ানো উচিত বলে মনে হয়। তা না হলে লোক সংস্কৃতি নিয়ে অদূর ভবিষ্যতে আরেকটি বিভ্রান্তির সৃষ্টি হবে। এই বলেই আমি আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে মাসানকে আমি বলেছিলাম যে ইভিল স্পিরিট বলা হয়েছে। ইভিল স্পিরিট মানে স্পিরিট, দেবদেবীর মধ্যে যে স্পিরিটটা থাকে, তার মধ্যে শুভদায়ক এবং অশুভদায়ক দুটোই থাকে। তো মাসানকে প্রাচীনকালে মাসান এর সঙ্গে 4টা দেবতা, যেমন মাসান সঙ্গে চন, মগর এবং পেত্তানি এই পুজো হতো। কিন্তু মাসান তার পূজার ব্যাপকতা হিসেবে সে তার শুভ কাজের জন্য, হ্যাঁ,
কিন্তু মাসান বিস্তৃত হয়েছে, সে কিন্তু তার অশুভ এবং স্পিরিটটা, যে এভিল স্পিরিট, গুড স্পিরিট, দুটো মিলে মাসানের মধ্যে দুটোই রয়েছে। এখন বর্তমানে মাসান যেহেতু দেবতায় উন্নীত হয়েছে, এই কারণে উন্নীত হয়েছে যে মাসান কিন্তু এখন আর এভিল স্পিরিটে নেই। এটা এটা শুভদায়ক হিসাবে মানুষ পুজো দেয়। এই পূজায় মানুষ নিজেদের সন্তান কামনা, কৃষিকাজের উন্নতি এবং রোড অ্যাক্সিডেন্ট এবং নানা ধরনের কৃষিকাজের উন্নতি, বিভিন্ন উন্নতির ক্ষেত্রে এই পুজো দেওয়া হয়। সুতরাং মাসান আর এভিল স্পিরিট নয়, মাসান হচ্ছে শুভদায়ক একটা লোকদেবতা। অনেক কিছু বলার ছিল, সময় খুব সংকীর্ণ, আমি এখানে শেষ করছি। আপনাদের যারা শুনলেন এবং যারা ব্যবস্থা করেছেন, বিশেষ করে আপনি সঞ্চালন যে করলেন, খুব ভালো লাগলো। আমি দুঃখিত, আমি অনেক সময় বেশি নিয়ে নিয়েছি। পরবর্তীতে যদি কখনো সময় হয়, নমস্কার। না, ধন্যবাদ শ্রী দিলীপ বর্মা মহাশয়কে। এবং প্রথমেই তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব যে এরকম নিয়মের দাসত্ব করতে করতে তাকে এইরকম একটি আকর্ষণীয় বক্তব্যের মাঝখানেও থামাতে বাধ্য হয়েছি বলে। কিন্তু তার বক্তব্য অসাধারণ একটি বক্তব্য শুনছিলাম, এবং আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা একেবারে মাসানের উদ্ভব থেকে শুরু করে মাসানের শ্রেণীকরণ, 18 প্রকার যে মাসান, তার সংক্রান্ত যে বিভিন্ন ভাষাগত বিভিন্নতা সম্পন্ন মাসানের মন্ত্র থেকে শুরু করে ভর, মাসান কেন্দ্রিক নানান সংস্কার, নানান আচার আচরণ, পূজা পদ্ধতি, সবটুকুনি যেন আমরা এই ছোট্ট আলোচনার মধ্যে আমরা শুনতে পেরেছি। এবং অনলাইনের দূরত্বকে কাটিয়ে বক্তা যে অসাধারণ ভাবে মাসানের বিভিন্ন বিষয়কে আমাদের চোখের সামনে উপস্থাপিত করেছে, তাতে যেন বিষয়টি আরো অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। আমাদের হয়তো সম্পূর্ণ পূরণ হলো না শুনতে আসা মাসান সংক্রান্ত আরো অনেক কিছু আমরা দিলীপ বাবুর কাছ থেকে শুনতে পারতাম। এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে আবার একটি এরকমই আলোচনা সভায়, আমাদের একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে এরকমই একটি আলোচনা সভায় আবার আমরা দিলীপ বাবুকে পাবো, এবং তখন মাসান এবং এরকমই আরো অনেক আকর্ষণীয় বিষয় আমরা শুনতে পাবো, এই আশাটুকুনি রাখি। তার যে ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক অসাধারণ তথ্য সমৃদ্ধ আলোচনা, তাতে আমরা সত্যি খুবই সমৃদ্ধ হয়েছি। আবার আরেকবার ধন্যবাদ জানাই শ্রী দিলীপ বর্মা মহাশয়কে, এবং আরেকবার ক্ষমা চেয়ে নিয়ে এখানে আজকে অনুষ্ঠান শেষ করছি। আচ্ছা, আমি ওই, যদি আপনি মনে করেন পারমিশন দেন, তাহলে আমি ওই মাসান সম্পর্কে যে লোকসাহিত্য এবং গান সৃষ্টি হয়েছে, একটা গান দিয়ে আমি শেষ করতে চাই। এটা হচ্ছে, এই ছবিটা একটু দেখে নিই, এটা হচ্ছে মরিয়া মাসান, আর হচ্ছে এটা মাটির মাসান। অনেকগুলো ছবি ছিল আমার কাছে, আমি দেখাতে পারলাম না। একটা মাসান সময় একটা গান আছে। হ্যাঁ, আচ্ছা স্যার বলছেন যখন আজকে আমাদের অনুষ্ঠান শেষ, আমরা একটা গানের মধ্যে দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। স্যার যে গানটি বলছেন সেই গানের মধ্যে দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চলেছি। মাসান নিয়ে একটু গান রচিত হয়েছে। খুশি হয় কুসুম কুসুম কইলে তাতে আমার মাসান খুশি হয়। চূড়া দয়ার আটিয়া কলাত আমার মাসান খুশি হয় কুসুম কুসুম কইলে তাতে আমার মাসান খুশি হয়। জয় জয় হে জয় জয় মাসান জয় হে, জয় জয় হে জয় জয় মাসান জয় হে।
সিনারি দেখে আমার মাসান গোসা হয় ভর দুপুরাত পোহাতে যায় আমার মাসান গোসা হয় আওলাকে সিনারি দেখি আমার মাসান গোসা হয় ভর দুপুরাত পোহাতে যায় আমার মাসান গোসা হয় জয় জয় হে জয় জয় মাসান জয় হে জয় জয় হে জয় জয় মাসান আচ্ছা, ভাবিয়া আর্কাইভ, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, ডক্টর জয়ন্ত রায় গানটি করেছেন, আমি অ্যাকনলেজমেন্ট করছি। আর আজকে এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, খুব ভালো নমস্কার। লাগলো। হ্যাঁ, সবাইকে শ্রদ্ধা আমার আবার জানাবেন। আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। সবাইকে ভালো থাকবেন। শুভরাত্রি জানিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।